তামিম ইকবাল বলেছেন যে লিটন দাস আরেকটু এগ্রেসিভ খেলতে পারতো। তিনি আসলে উপভোগ করেননি লিটনের এই ইনিংসটা। হ আ না খেলতে পারতো কিন্তু সিচুয়েশন কোনো ডিমান্ড করেনি। আমার কাছে মনে হয় যে যেহেতু আপনার ৬ করে রান দরকার, সেখানে আপনি অ্যাগ্রেসিভ না খেলে যেভাবে সে খেলেছেন, আমি মনে করি যে পারফেক্ট খেলেছেন। হয়তোবা সে নট আউট থাকতে পারলে খুব ভালো লাগতো। 50-60 রান নট আউট থাকলে হয়তোবা আমাদের ৮ টা উইকেট পড়তো না। তাহলে হয়তোবা আমরা আ ৬ উইকেট বা ৫ উইকেটের ম্যাচটা জিততে পারতাম। যেভাবে সে ১২৪ রানের জন্য যেভাবে খেলা উচিত, যেহেতু এটাও মনে রাখতে হবে প্রায় লাস্ট ১৫-১৬ টা ইনিংস কিন্তু সে রান করছিল না। টি-টোয়েন্টি ক্রিকেটে বলেন, টেস্ট ক্রিকেট বলেন, সে কিন্তু একদম রানে নাই এবং পুরা দেশের বলেন বা সব জায়গায় কিন্তু একটা যে প্রেশার সেটা তো তার ছিল। যে সে পারফরম্যান্স ছাড়া কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে খেলছেন। তো সেই কারণে সে হয়তোবা সেই রিস্কটা নেয়নি। আমি মনে করি যে এটা একটা তার ব্যাটিং দেখে আমার খারাপ মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে না সিচুয়েশন ডিমান্ড যেভাবে খেলার প্রয়োজন। হ্যাঁ, হয়তোবা আরো কিছু শট সে খেলতে পারত। কারণ উইকেটটা আমার কাছে মনে হয়েছে যে শ্রীলঙ্কার সাথে উইকেটটা এতটা খারাপ ছিল না। ভালো উইকেট ছিল। খুবই ভালো উইকেট ছিল। আ তারপরে আমি ব্যক্তিগতভাবে মনে করি লিটনের ওই ইনিংসটা পারফেক্ট ছিল। সিচুয়েশন যে ডিমান্ড করেছে সেভাবে খেলেছেন। হ্যাঁ, আরেকটু এগ্রেসিভ খেলতে পারলে হয়তোবা সে আ নেক্সট ম্যাচের জন্য কনফিডেন্ট থাকতো যে না আমি ১৬০ রানের বা ১৮০ রানের যখন আমি চেস করব, আমার যে মেন্টালিটি থাকা উচিত সেটা আমি হয়তোবা করতে পারবো। কিন্তু লাস্ট ম্যাচে আসলে যেহেতু ১২৪ রান চেস করেছেন, সে বল টু বল যেভাবে খেলা উচিত বেসিক ক্রিকেট খেলেছেন। কোনো এক্সট্রা কোনো চার্জ করার চেষ্টা করেনি। এটা একটা আমি মনে করি যে এক্সপেরিয়েন্স দিয়ে সে খেলেছেন। ডেফিনিটলি আমার কাছে ভালো লেগেছে। স্ট্রাগল এর গল্প থেকে একটা কথা মনে পড়ে। সাকিব আল হাসান আসলে কিন্তু টাচে নেই, না ব্যাটে না বলে। তার লাস্ট ১০ ইনিংসের টোটাল রান 167 এবং তার লাস্ট ৫ ইনিংস কেন তার ১০ ইনিংসে কোনো 50 নেই। বিশেষ করে তার দুটো ইনিংস যেমন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা এবং আমেরিকার বিপক্ষে আমাদের যে সিরিজ জয়ের যে ম্যাচটা হতে পারত, যে ম্যাচটার কারণে আসলে আমরা সিরিজটা নিজেদের করতে পারিনি। সেই ম্যাচে দেখা গেছে সাকিব আল হাসান ৩০ রান করেছেন কিন্তু ম্যাচ শেষ করে আসতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা দেখলাম যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তিনি ছিলেন মোস্ট এক্সপেরিয়েন্স ক্রিকেটার, বাট ম্যাচ শেষ করে আসতে পারেননি। সাকিব আল হাসানের এই স্ট্রাগলটা আসলে দলের জন্য ক্ষতিকর কিনা? কারণ সাকিব ব্যাটে বলে আমাদের সেরা পারফর্মার। কিন্তু আমরা কিন্তু তার কাছ থেকে সেই ডেলিভার হওয়া পারফরম্যান্সটা দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য হতাশাজনক কিনা? ডেফিনিটলি দেখেন মাত্র ওয়ার্ল্ডের ২ টা প্লেয়ারই আছেন যে যারা ১ম ২০০৭ ওয়ার্ল্ড কাপ থেকে এখন ২০২৪ ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রায় ৮ টা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হচ্ছে সবগুলাতেই তারা খেলেছেন। এবং হাইয়েস্ট উইকেট টেকার সাকিব আল হাসান আইসিসি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট উইকেট টেকার। অলমোস্ট 40 প্লাস উইকেট পেয়েছেন। রানের দিক দিয়েও যদি দেখি সে মনে হয় টপ 10 এর মধ্যে আছেন। তো অবশ্যই তার কাছ থেকে আ আমরা তো আশাই করতে পারি যে বেটার পারফরম্যান্স আ যেটা অতীতে সে করে এসেছেন। কিন্তু আমরা সবাই জানি যে আসলে তার একটা ভিশনের একটা প্রবলেম আমরা শুনেছিলাম ২০২৩ ওয়ার্ল্ড কাপে যখন খেলছিলেন। তারপর থেকে আসলে তার ব্যাটিং যখন করছেন বা বিভিন্ন টুর্নামেন্ট খেলছেন, বিপিএল বলেন, রংপুর রাইডার্সের হয়ে যখন খেলছিলেন, ১ ম্যাচ খেলার পরেই আবার চলে গিয়েছিলেন। ইংল্যান্ডে এসেছিলেন চোখ দেখানোর জন্য, আবার সিঙ্গাপুরে গিয়েছিলেন। তারপর থেকে আসলে তার ব্যাটিং এর স্টান্স বলেন, তারপর হেড পজিশন বলেন একটু ফানি লাগতো। তো লাস্ট ম্যাচে আমি মনে করি যে লাস্ট ম্যাচে তার কিন্তু স্টান্স এবং হেড পজিশন সবকিছু আমার কাছে মনে হয়েছে যে না প্রপার। আমরা যেই সাকিব আল হাসানকে অতীতে দেখে এসেছিলাম, লাস্ট ম্যাচে আমার কাছে মনে হচ্ছে যে তার হেড পজিশন, স্টান্স সবকিছু এক লাইনে ছিল। আ হ্যাঁ, ওই আউটটা না হলে নট আউট থাকতে পারলে খুব ভালো লাগতো। কারণ তার মতন একটা এক্সপেরিয়েন্স প্লেয়ার ওই সিচুয়েশনে তাদের কিন্তু ৫ নাম্বার বলার কিন্তু তারা ইউজ করছিল না। আপনি যদি খেয়াল করে থাকেন ৫ নাম্বার বলারের অপশনটা কিন্তু আমাদের অলওয়েজ ২ টা ওভার ৩ টা ওভার কিন্তু আমাদের অপশন ছিল যে ২ টা ওভার আমরা পাবো। ১৮ ওভার শেষ হওয়ার পরে কারণ ১৬ টা ওভার বল করেছেন তারা জেনুইন বোলার দিয়ে এবং ৫ নাম্বার বোলার হিসাবে তারা
ধনঞ্জয়কে দিয়ে 2টা ওভার করিয়েছেন এবং সানাকা 1 ওভার বল করেছেন। আরেক ওভার তো করতে হয়নি। তো ওই জায়গায় আরেকটু স্মার্ট থিংকিং করে ব্যাটিং করলে ভালো হতো, যে পাতিরানাকে অ্যা ওই প্যাডেল শটটা না খেললেও পারতেন, ছেড়ে দিলেও পারতেন। কিন্তু রিসেন্টলি যদি আমরা খেয়াল করে থাকি, 2023 ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে থেকেই আমরা যখন এশিয়া কাপের খেলা যদি আপনাদের ব্রেনে থাকে, আপনারা দেখবেন যে শ্রীলঙ্কার সাথে পাতিরানার বল খেলছিলেন। সে স্কোয়ার কাট করতে গিয়েছিলেন ভিতরের বল, এবং গ্লাভসে লেগেছেন, বল আগে চলে এসেছে এবং ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়েছিল। আ ম্যান্ডিস, কুশাল ম্যান্ডিস ব্রিলিয়ান্ট একটা ক্যাচ নিয়েছিলেন ডাইভ দিয়ে। তো তখন থেকেই দেখা যাচ্ছিল যে তার পেস বলে, রিয়েল পেস বলে হয়তোবা একটু সমস্যা হচ্ছে। আপনি যদি ওই এশিয়া কাপের ম্যাচগুলা ফলো করেন। আ ইন্ডিয়ার সাথে প্র্যাকটিস ম্যাচেও দেখলাম যে আপনার বুমরার বল যখনই বাউন্সার দিচ্ছে, সে অতটা কমফোর্টেবল ফিল করছে না। আ এবং বিপিএল ও দেখেছি যে কিছু ম্যাচে যে আপনার জোরে বোলার হলে তার ভিশনে যে একটা সমস্যা, সেই সমস্যাটা আমরা দেখছি বিশেষ করে শর্ট বলে। শর্ট বলে সাকিবের রিসেন্টলি আমার কাছে মনে হচ্ছে যে তার একটু স্ট্রাগল করছে। তো যেহেতু সে বড় প্লেয়ার, এতদিন লম্বা ক্যারিয়ার, ডেফিনিটলি সে এই শর্ট বলে কিভাবে নতুনভাবে সে সারভাইভ করবে, সেই জিনিসটা অবশ্যই সে নিজে প্ল্যান করছেন। কারণ সাকিব কিন্তু অন্যান্য প্লেয়াররা যে সারাদিন হার্ড ওয়ার্ক, লাইক মুশফিকুর রহিম সারাদিন ব্যাটিং করবে সেরকম না। সাকিব কিন্তু অ ফিজিক্যাল থেকে মেন্টালি অনেক স্ট্রং। সে গেমটা নিয়ে প্রচুর আ ব্রেন নিয়ে খেলে। সারাদিন মাথায় ওই কাজটা করে। তো আমি সিউর যে সে এই জিনিসটা নিয়ে ডেফিনিটলি চিন্তা করছেন যে রিয়েল ফাস্ট বোলারের এগেইনস্ট এ শর্ট বলে ইদানিং 2023 ওয়ার্ল্ড কাপের আগে এশিয়া কাপ থেকে শুরু হয়েছে। আমার কাছে মনে হয় যে তার শর্ট বলগুলা যখনই করছে আউটসাইড দ্য অফ স্টাম্প বলগুলা তার হয়তোবা যেভাবে সে কানেক্ট করতে চাচ্ছে সেই কানেক্টটা সে করতে পারছে না। তো এটা নিয়ে সে অবশ্যই কাজ করবেন। এবং আমরা অবশ্যই আশা করি যেই প্লেয়ার ৮ টা ওয়ার্ল্ড কাপ খেলছেন তার কাছ থেকে তো অবশ্যই আমরা ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ টা ডিপার্টমেন্টেই আশা করতে পারি ভালো কিছু, এবং যেই ভালো কিছুটা হলে বাংলাদেশ জিততে পারবে। ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এর সাথে টিম যেন জিততে পারে সেই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। অবশ্যই সাউথ আফ্রিকা খুবই স্ট্রং একটা দল। তারপরে আমি বিলিভ করি আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি, কারণ ২০০৭ এ ওয়েস্ট ইন্ডিজে আমরা যখন সাউথ আফ্রিকাকে হারিয়েছিলাম তখন কিন্তু তারা ১ নাম্বার র‍্যাংকিং এ ছিল, ওয়ার্ল্ড র‍্যাংকিং এ। তো তখন কিন্তু আমরা তাদের হারিয়েছিলাম। জাস্ট ১ টা ২ টা প্লেয়ার, ব্যাটসম্যানের এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলতে হয়। আর ওভারঅল সবাই ফিল্ডিং এবং বোলিং এ সবার ভালো করতে হয়। ব্যাটিং এ কিন্তু সবার ভালো খেলতে হয় না। জাস্ট দেখেন লাস্ট ম্যাচে তৌহিদ হৃদয় কিন্তু ডিফারেন্ট করে দিয়েছে। ২০ বলে ৪০ রান করাতেই কিন্তু আমাদের গেমটা এতটা সহজ হয়েছে। তো ১ টা ২ টা প্লেয়ারেরই আপনার তার বেস্ট ইনিংসটা সাহস নিয়ে খেলতে হবে। ডেফিনিটলি সাউথ আফ্রিকার বোলিং অ্যাটাকটা খুবই স্ট্রং। তাদের ৪-৫ টা ফাস্ট বোলার আছে যারা বল করে 145 প্লাস, এবং স্পিনার মহারাজ চমৎকার বোলিং করে থাকেন। তো এই বোলিং এর অ্যাটাকের এগেইনস্ট এ আপনাকে অবশ্যই সাহস নিয়ে খেলতে হবে এবং আপনার গেম প্ল্যান এ ক্লাস হতে হবে। তো আশা করি যে আমাদের প্লেয়াররা ১ম ম্যাচ জেতাতে এখন এই ম্যাচটা ফেয়ারলেস খেলবেন। কোনো প্রেশার নিবেন না। কারণ আমরা কিন্তু যাওয়ার আগেই সবাই ধরে নিয়েছি যে সাউথ আফ্রিকার সাথে আমাদের রেজাল্ট হয়তোবা নেগেটিভ হবে। কিন্তু আমরা শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ড, নেপাল এই ৩ টা ম্যাচ আমরা আশা করি। বিশেষ করে ১ম ম্যাচটা জেতাতে বাকি ২ টা ম্যাচ তো অবশ্যই আশা করব। সাউথ আফ্রিকাকেও আমি মনে করি যে সাউথ আফ্রিকা লাস্ট ২ ম্যাচ তারা উইন করেছে। কিন্তু তারাও কিন্তু স্ট্রাগল করছে। আপনি যদি দেখেন শ্রীলঙ্কার সাথে 77 করতে তাদের ১৬ ওভার লেগেছে, ৪ উইকেট হারিয়েছেন। এবং নেদারল্যান্ডের সাথেও ১০৫ বা কত রান করলো, সেই রানেও তাদের ৬ উইকেট পড়ে গিয়েছে। তো সেই জায়গায় অবশ্যই আমরা আমাদের বোলিং ইউনিট যেভাবে বল করেছে লাস্ট ম্যাচে, আ তারা যদি কনফিডেন্ট থাকে, টসটাও যদি আমরা জিততে পারি, তাদের যদি কম রানে রাখতে পারি এবং জাস্ট ১ টা ২ টা ব্যাটসম্যান তাদের সাহস নিয়ে যদি খেলে ক্যারিয়ারের বেস্ট ইনিংস খেলতে পারে, অবশ্যই সাউথ আফ্রিকাকে আমরা হারাতে পারবো।